ওকে, সো আমরা ওয়েভস এর মেইন পার্ট গুলি আমরা শেষ করছি। ঠিক আছে, সমস্যা নাই মারিয়া। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানে আমাদের খেয়াল করো যে ওয়েভস এর পার্ট আমরা শেষ করছি 3C পর্যন্ত। তো ওগুলি রিলেটেড আমাদের যে হোমওয়ার্ক ছিল, এক্সাম প্র্যাকটিস এন্ড চেক পয়েন্ট কোয়েশ্চেন, সো ওগুলার সলিউশন ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। বাট কারো যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেনে প্রবলেম থেকে থাকে এক্সাম প্র্যাকটিস অর চেক পয়েন্ট রিলেটেড, তো তাহলে বলতে পারো। ফার্স্টে ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব, এন্ড ওগুলির প্রবলেম যদি না থাকে দেন উই উইল স্টার্ট 3D, যে কোয়ান্টাম ফিজিক্স বেসিক্যালি। শৈলী, এক্সাম দাও নাই কেন ওই দিন? তোমার কপি তো দেখি নাই 2B এর। হয়তো ভাইয়া টাইমে শেষ করতে পারি, দিনই পরে। তো এরকম এক্সাম করলে না দিলে পরে তো সমস্যা, দিতে হবে বুঝছো। এগুলোতে যত মিস করবে তত আরো বুঝতে পারবে না যে আসলে কোথায় কোথায় ল্যাকিং আছে। ওকে, যারা যারা আচ্ছা পরীক্ষা দিচ্ছে কম পাইছে, কম পাওয়াটা সমস্যা না, কিন্তু পরীক্ষা নাই দিলে পরে তখন আরো নিজের প্রিপারেশনটাই বুঝবা না যে কোন জায়গায় আছে আর কি, বুঝছো। ওকে, সো তাহলে 3C এর এক্সাম প্র্যাকটিস অর চেক পয়েন্ট কোশ্চেনস রিলেটেড কারো কোনো কনফিউশন আছে? আনিসা, হোমওয়ার্ক যে করছো ওখানে কোনো প্রবলেম আছে? ওকে, সো তাহলে কোনো কনফিউশন না থাকলে দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, সো তাহলে লেটস স্টার্ট 3D কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স এর অ্যাকচুয়ালি আমরা ছোট একটা জিনিস অলরেডি কভার করে ফেলছি, হাইজেন্স প্রিন্সিপাল, তাই না? যে ডিফ্র্যাকশন নিয়ে পড়তে সময় আমরা হাইজেন্স প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করছিলাম, যেটা কি বলে যে এভরি পয়েন্ট ইন আ ওয়েভ acts as a source of secondary wavelets, রাইট? সো তাহলে প্রত্যেকটা ওয়েভের প্রতিটা পয়েন্টে কি করে, সেকেন্ডারি কোন আর একটা ওয়েভ সোর্স হিসেবে কাজ করে। তো তখন ওইভাবে করে করে কি করে, ওয়েভটা প্রপাগেট করে আর কি। তো এমন একটা জিনিস, যে ফার্স্ট আমরা একটু স্টুডেন্ট বুকে যদি যাই, এখানে আমাদের জিনিসটাকে যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ফার্স্টে হলো হাইজেন্স প্রিন্সিপাল আর হাইজেন্স কনস্ট্রাকশন বলা হয় এটাকে। তো যেটা কি, সরি, ফার্স্টে যে ব্লু ওয়েভের মধ্যে দেখছো কতগুলো ব্ল্যাক ডট দেওয়া। তাই ব্ল্যাক ডট গুলো কি, দিজ আর দা সোর্সেস অফ সেকেন্ডারি ওয়েভলেট। এই ব্ল্যাক ডট গুলার ওখান থেকে কি হচ্ছে, নতুন করে এরকম সেমি সার্কুলার ওয়েভ এরকম ক্রিয়েট হচ্ছে। তো এই যে রেড কালারের যে সেমি সার্কেল গুলো দেখতে পাচ্ছ, এই রেড কালারের সেমি সার্কেল গুলি কি, দিজ আর সেকেন্ডারি ওয়েভলেট। ওকে, তো সেকেন্ডারি ওয়েভলেট গুলি যখন নাকি ইন্টারফিয়ার করবে বা সুপারপোজ করবে, তো তখন তারা কি করবে, দে উইল অ্যাকচুয়ালি গিভ রাইজ টু আ নিউ ওয়েভ ফ্রন্ট। যে গ্রিন কালারের যে ওয়েভ ফ্রন্টটা দেখতেছো এর পরে, ওই ওয়েভ ফ্রন্টটা কি হয়েছে, এইভাবে করে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হয় হাইজেন্স প্রিন্সিপাল। তো এটা দিয়ে আমরা কি এক্সপ্লেন করছিলাম, যে একটা ওয়েভ কোন একটা গ্যাপ অর একটা এজ দিয়ে পাস করার পরে কেন স্প্রেড আউট করে বা কেন একটা ওয়েভ ছড়ায় যায়, এই ব্যাপারটা আমরা এক্সপ্লেন করছিলাম ইউজিং হাইজেন্স প্রিন্সিপাল আর হাইজেন্স কনস্ট্রাকশন। এন্ড মোর স্পেসিফিক্যালি যে ডিফ্র্যাকশন, আমাদের ম্যাক্সিমাম ডিফ্র্যাকশন কখন হয়, যখন নাকি গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ সমান সমান হয়, তখন সবচেয়ে ভালো মতো ডিফ্র্যাকশনটা হয়, তাই না? তো এই ব্যাপারগুলি আমরা পড়ে আসছিলাম অলরেডি, এই হাইজেন্স প্রিন্সিপালের ব্যাপার। এখন এই যে লাইট কি করতে পারে, ডিফ্র্যাক্ট করতে পারে, বা আমরা যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে যে পড়ে আসছি যে লাইট কি করে, লাইট আন্ডারগোজ ইন্টারফিয়ারেন্স, যে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করতে পারে। তো এইসব জিনিসগুলি কি, these are actually evidence যে লাইট কি হিসেবে কাজ করতেছে, লাইট ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ। ওকে, সো তাহলে এগুলি কি, these are actually properties of light that proves that light acts as a wave। তো ঠিক আছে, লাইট একটা ওয়েভ হিসেবে বিহেভ করে, এই জিনিসটা আমরা বুঝলাম। কিন্তু আমাদের অনেক অনেক ওয়েল নোন একজন সায়েন্টিস্ট, আইজ্যাক নিউটন, সে তার টাইমে ওয়ান অফ দ্য মোস্ট প্রলিফিক সায়েন্টিস্ট, এন্ড ওই সময় অনেক বেশি তার কথা মানতো মানুষ, যে সে যা বলতো ওই জিনিসটার ভ্যালিডিটি বা ওই জিনিসটার ওয়েট অনেক বেশি ছিল। তো সে ভাবতো, যে নিউটন ভাবতো যে লাইট কি, লাইট হলো পার্টিকেল।
ঠিক আছে? নিউটন ভাবতো লাইট হলো পার্টিকেল, কিন্তু এই যে আমরা ইয়াং নিয়ে পড়ে আসছি না, যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তো তার নাম হলো থমাস ইয়াং। তো ইয়াং ভাবতো যে লাইট হলো একটা ওয়েভ, কিন্তু ওই সময় কি ইয়াং এর তো তেমন কোনো বেল নাই, যে ইয়াং কে তো তেমন মানুষ চিনে না বা তেমন রেকগনিশন নাই। নিউটন তো ভেরি ওয়েল নোন। তো নিউটন যেটা বলতো ওই জিনিসটাই মানুষজন বিশ্বাস করতো, যে লাইট কে যদি নিউটন পার্টিকেল বলে থাকে তো তাহলে ইয়েস লাইট হলো পার্টিকেল। কিন্তু সায়েন্স তো আর আমাদের মানুষজন এরকম পাওয়ার খাটায় এইসব জিনিস হয় না। কি হয়, সায়েন্স ইজ অলওয়েজ অ্যাবাউট এভিডেন্স। সো ইয়াং কি করছে, ওই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ইয়াং কি করলো, লাইটকে ইন্টারফিয়ারেন্স করে দেখাইছে না, যে ওখানের মধ্যে লাইটটা ডিফ্রাকশনও হচ্ছে, লাইটটা আবার ইন্টারফিয়ারও করতেছে। সো ওখানের মধ্যে এইসব কিসের প্রপার্টি, কোন পার্টিকেল কে এমন টাইপের প্রপার্টি শো করে, যে মনে করো আনিসা, তুমি তোমার হাতে দুইটা ইট আছে, ঠিক আছে, দুইটা ব্রিক, ইউ হ্যাভ টু পিসেস অফ ব্রিক। এখন তুমি দুইটা ইট একটার সাথে একটা বাড়ি দিলা, ঠিক আছে, একটার সাথে একটা কোলাইড করাইলা। তো এখন কি দুইটা ইট কি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাবে বলতো? সো দুইটা ইট তো হঠাৎ করে এরকম আউট অফ এক্সিস্টেন্স চলে যাবে না। কিন্তু লাইট, যে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের সময় কি হয়েছে, লাইট আসলো, আরেকটা লাইট আসলো, এখন এখানের মধ্যে কি হয়েছে, দ্য ওয়েভস আর ইন অ্যান্টিফেজ। তো তখন কি করে, দুইটা লাইট এসে ডার্কনেস ক্রিয়েট করে। এটা কেমন, এটা আমাদের পার্টিকেল তো এরকম টাইপের বিহেভিয়ার শো করবে না, করবে? প্রভা বুঝতে পারতেছো কি বললাম, যে লাইট দুইটা আসলো, যে তোমার হাতে লাইট আছে, আনিসার হাতে লাইট আছে, তো দুইটা লাইট একসাথে মিলে আরো বেশি লাইট দেওয়ার কথা, এটাই এক্সপেক্টেড, রাইট? কিন্তু দুইটা লাইট একসাথে এসে উল্টা আরো কি করছে, ডার্কনেস ক্রিয়েট করছে। এটা তো একদম বিজার একটা ব্যাপার, যে আমরা পার্টিকেল নিয়ে এমন টাইপের চিন্তা ভাবনা করতেই পারি না, যে তুমি দুইটা অবজেক্ট নিয়ে একসাথে কোলাইড করলা, এখন এই দুটো অবজেক্ট কোলেশনের পরে দে গো আউট অফ এক্সিস্টেন্স, এটা কি জীবনে হবে? এটা তো কখনো হবে না। তো তার মানে এই যে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অর মোর স্পেসিফিক্যালি ইন্টারফিয়ারেন্সের যে ব্যাপারটা, এটা কার প্রপার্টি? এটা হলো আমাদের ওয়েভের প্রপার্টি। বুঝতে পারছো প্রভা? তো তাহলে এই ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের ব্যাপারটা হলো প্রপার্টি অফ আ ওয়েভ। ওকে, ঠিক আছে, ভালো কথা, এটাও একটা জিনিস। দেন আমরা যে ডিফ্র্যাকশনের কথা বললাম, তুমি কি ব্যাপারটা এরকম চিন্তা করতে পারো, যে তুমি প্রভা কি করলা, একটা দরজা দিয়ে দরজার এই পাশ থেকে ওই পাশে গেলা, তুমি দরজার এই পাশে, এখানে কিন্তু বডি শেমিং করতেছে না, কিছু করতেছে না, জাস্ট এমনি নর্মাল কথা, যে মনে করো দরজার এই পাশে তোমার যতটুকু সাইজ আছে, তুমি দরজার ওই পাশে যাওয়ার পরে হঠাৎ করে তুমি কি হয়ে গেলা, স্প্রেড আউট হয়ে গেলা, আর একটু মোটা হয়ে গেলা, এই জিনিসটা কি পসিবল? তো তাহলে নর্মাল একটা পার্টিকেল কি করবে না, ডিফ্র্যাকশন শো করবে না, কিন্তু ওয়েভ কি করতে পারে, একটা গ্যাপ সাইজ দিয়ে পাস করার পরে সে এরকম স্প্রেড আউট হয় নাকি? তো তাহলে এই যে ডিফ্র্যাকশনের যে প্রপার্টিটা, এটা কি তাহলে এইটাও আমাদের ওয়েভের একটা প্রপার্টি। পার্টিকেল কি করতে পারবে না, এমন টাইপের কোনো কিছু শো করতে পারবে না। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি সবাই? তো দেয়ার আর স্পেসিফিক প্রপার্টিজ, যে বা দেয়ার আর স্পেসিফিক ফেনোমেনন, যে জিনিসগুলা কি শুধু ওয়েভ কে দিয়েই পসিবল, পার্টিকেল টাইপের জিনিস কখনো এসব কি করতে পারে না, শো করতে পারে না। ওকে, তোমরা আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড এইসব পড়ে আসছো না কেমিস্ট্রিতে? প্রভাত তাও স্ট্যান্ডার্ড এইটা তো তাও নাম শুনছো না, এই দুইটা টাইপের বন্ড, আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, এরকম নাকি? আচ্ছা, তো এই যে তোমরা আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড পড়ে আসছো, মনে করো আনিসা যে সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কেমন টাইপের বন্ডিং, আয়নিক বন্ডিং নাকি কোভালেন্ট বন্ডিং? এখানের মধ্যে হ্যাঁ আয়নিক বন্ডিং, হ্যাঁ আমরা হাইজেন্স প্রিন্সিপাল অলরেডি পড়ছি, এটা অলরেডি বলে ফেলছি ক্লাসের শুরুতে, যে হাইজেন্স প্রিন্সিপাল নিয়ে বলছে, তো অল্প একটু ইয়ে করছি, কি বলে সামারাইজ করছি। এখন আমরা ওয়েভ আর পার্টিকেলের প্রপার্টি গুলা নিয়ে বলতেছি, বুঝছো? জি ভাই। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কেমন টাইপের বন্ড,
এটা হলো আয়নিক বন্ড। আমরা এটা বলে আসি আয়নিক বন্ড, ভুল কিছু না, বাট এটার একটা পুরো অ্যান্সারটা না এটা। দেন অক্সিজেন আর অক্সিজেন, এটার মধ্যে কেমন টাইপের বন্ড? অক্সিজেন আমরা কোভ্যালেন্ট বন্ড বলে আসি, ঠিক আছে। কিন্তু আসলে কোন বন্ডই 100% আয়নিক না, কোন বন্ডই 100% কোভ্যালেন্ট না, বুঝছো? কি আছে, প্রত্যেকটা বন্ডের মধ্যে পার্শিয়াল একটা আয়নিক প্রপার্টি আছে, পার্শিয়াল একটা কোভ্যালেন্ট প্রপার্টি আছে। যে প্রপার্টিটা মোর দেন 50% থাকে আমরা ওইটাকে ওই টাইপের বন্ড বলি, বুঝছো? এটা তোমাদের এএস কেমিস্ট্রি বইয়ের মধ্যে পাওয়ার কথা, পাইছো এটা আনিসা? আচ্ছা, তো তাহলে এটা না পাইলেও সমস্যা নাই। এরকম আমাদের প্রত্যেকটা বন্ডে, মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা মনে করো যে 80% আয়নিক 20% কোভ্যালেন্ট, এমন টাইপের কিছু একটা, বা 90% আয়নিক 20% 10% কোভ্যালেন্ট এরকম। তো তাহলে কি মেজরিটি আয়নিক প্রপার্টি, তো এর জন্য এটাকে আয়নিক বন্ড বলি। কিন্তু তার মধ্যে কি থাকে, অল্প হলেও কোভ্যালেন্ট নেচার থাকে, বুঝতে পারছো? তো এরকম আমাদের লাইটের মধ্যে, ঠিক আছে, লাইটের আমরা যে প্রপার্টি গুলি দেখতেছি যে কি সে ওয়েভ হিসেবে বিহেভ করে বা ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স গুলি সে ফুলফিল করে, ঠিক আছে, ভালো কথা। তাহলে কি লাইট ওয়েভ ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু দেয়ার আর ইনস্ট্যান্সেস যেখানে লাইট কি করে, পার্টিকেল হিসেবে বিহেভ করে। হ্যাঁ, লাইট কিছু কিছু সময় ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, এন্ড দেয়ার আর সাম ফেনোমেননস অফ লাইট, যে লাইট দিয়ে এমন কয়েকটা জিনিস দেখা যায় যে জিনিসগুলা কি ওয়েভের প্রিন্সিপাল দিয়ে তুমি তাকে এক্সপ্লেন করতে পারবা না। তো তখন কি ওয়েভের প্রিন্সিপাল দিয়ে যদি তুমি এটাকে এক্সপ্লেন করতে না পারো, তো তার মানে সে কি হিসেবে অ্যাকচুয়ালি অ্যাক্ট করতেছে বলো তো আনিসা? পার্টিকেল হিসেবে অ্যাক্ট করতেছে। তো তাহলে এই জিনিসটাকে এর জন্য আমরা একবারে বলি কি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যে প্রত্যেকটা জিনিসই ওয়েভ, প্রত্যেকটা জিনিসই পার্টিকেল, জাস্ট কোন নেচারটা বেশি প্রমিনেন্ট, কোন নেচারটা কম প্রমিনেন্ট, ওইটার উপরে ডিপেন্ড করে আমরা কোনটাকে কেমন ভাবে রেফার করি। নরমালি আমরা লাইটকে এত বছর ধরে কি পড়ে আসছি, ওয়েভ পড়ে আসছি, এন্ড ইয়েস তার মধ্যে ওয়েভ নেচারটা বেশি প্রমিনেন্ট, বাট দেয়ার আর সাম ইনস্ট্যান্সেস or there are some situations where light can actually behave as what? Light can actually behave as a particle. তো ওই সব টাইপের ব্যাপারগুলো নিয়ে আমরা এখানের মধ্যে আসলে ডিসকাস করব। যে এখানের মধ্যে আমাদের যে এভিডেন্স গুলা নিয়ে বলতেছিলাম, যে লাইট যে কি, লাইট যে আমাদের ওয়েভ, এইটার এভিডেন্স গুলা কি, লাইট ডিফ্র্যাকশন করতে পারে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতে পারে, লাইটকে কি করা যায়, পোলারাইজেশন করা যায়। তো এগুলা কি, দিস আর এভিডেন্সেস দ্যাট লাইট ইজ আ ওয়েভ। কিন্তু লাইট দিয়ে আরেকটা কাজ করা যায় যেটা কি ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা পসিবল না, হুইচ ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা নিয়ে আমরা পরে পড়বো। এই যে, তো ফটো ইলেকট্রিক ইফেক্ট ইজ আ নেচার অফ লাইট, যেটা কি ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা পসিবল না। তো তখন ওটাকে আমরা কি হিসেবে ঠিক করছি, ইট ইজ আ প্রপার্টি অফ আ পার্টিকেল। তো তার মানে লাইট কিছু কিছু সময় ওয়েভ হিসেবে বিহেভ করে, কিছু কিছু সময় তাকে কি করতে হয়, পার্টিকেল এক্সপ্লেনেশন দিয়ে এক্সপ্লেন করা লাগে। ওরকম সেম ওয়েতে ইলেকট্রন, ইলেকট্রনকে নরমালি আমরা কি বলে আসি, ইলেকট্রনকে তো এতদিন পর্যন্ত আমরা পার্টিকেল হিসেবে রিগার্ড করে আসছি নাকি শৈলী, যে ইলেকট্রন হলো একটা টাইনি পার্টিকেল, একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল এরকম। বাট ইলেকট্রনেরও কি আছে, কতগুলি এরকম প্রপার্টি আছে যেগুলি কি which are actually explained in terms of wave, যে ইলেকট্রন কি করে ওয়েভের মতো বিহেভ করে কিছু কিছু ইনস্ট্যান্সে। যে ইলেকট্রন কি করতে পারে, ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করতে পারে, ইলেকট্রন ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতে পারে। তো ওই সময় ইলেকট্রন কি করতেছে, ওয়েভ হিসেবে বিহেভ করতেছে। কিন্তু ইলেকট্রন যখন নাকি কি করে, আয়োনাইজেশন শো করে, যে তোমার কোন একটা পার্টিকেলকে চার্জ করতে পারে বা ডিসচার্জ করতে পারে, তো এইসব কি, এগুলো হলো আমাদের পার্টিকেলের প্রপার্টি। তো তাহলে এই যে বক্সটা, এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সামারি। তো এই ব্যাপারগুলিতে আমরা আসবো, যে স্টুডেন্ট বুকের মধ্যে যা যা বলা আছে এগুলো আমরা ফার্স্টে লাইন বাই লাইন ওরকম পড়বো, সো দ্যাট আমাদের
কনসেপ্টটা ক্লিয়ার হয় যে কোন সময় লাইট বা ইলেকট্রন ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, কোন সময় লাইট আর ইলেকট্রন পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে। ঠিক আছে, এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, light is a wave. We have seen numerous instances of light undergoing wave-like activities. কেমন? এই যে evidence that light is a wave. কেমন জিনিস? The interference pattern produced by the light and the কি বলে produced by diffraction and Young's double slit experiment both require the superposition of wave displacement to generate the standing wave pattern seen. ওই যে আমাদের bright dark ওরকম যে একটা fringe pattern। তো বলতেছে কি, this is only possible if the light is behaving as a wave। তো তার মানে যখন ওরকম ডিফ্র্যাকশন বা ইন্টারফিয়ারেন্স এর প্যাটার্ন দেখতেছি তখন লাইট কি হিসেবে বিহেভ করতেছে, প্রভা, তখন লাইট ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ। তো বলতেছে it must have repeating cycles of displacement that cause this superposition. The constructive and destructive interference gives a pattern of antinodes and nodes, the maxima and minima. Particles cannot superpose in this way. যে পার্টিকেল তুমি দুইটাকে যদি কম্বাইন করো, দুইটাকে যদি কোলাইড করো, কখনো পার্টিকেল গুলি এরকম হাই ইন্টেন্সিটি, লো ইন্টেন্সিটি বা হাই ব্রাইটনেস, লো ব্রাইটনেস এরকম টাইপের কোনো কিছু সে কি করতে পারবে না, ক্রিয়েট করতে পারবে না। তো তার মানে এই যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন বা ডিফ্র্যাকশন প্যাটার্ন, এটা কিসের প্রপার্টি? ওয়েভের প্রপার্টি। Then polarization is another phenomenon exhibited by electromagnetic waves, including light, that can only be explained in classical physics by the ideas of waves. So তাহলে এখানের মধ্যেও কি, the light is behaving as a wave। তো তার মানে কি বলে, ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স এন্ড পোলারাইজেশন এগুলি কিসের প্রপার্টি? লাইটের ওয়েভ প্রপার্টি। বুঝতে পারতেছো এরিক? হ্যাঁ ভাই। তো তাহলে এই ব্যাপারগুলি ফার্স্টে গেল। নাও লাইট ইজ আ পার্টিকেল কখন? এই জিনিসটা আমরা আরো এই যে ডিটেইলসে যেটা বললাম যে ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাপারটা অনেক ডিটেইলসে পরে আছে, ওটা দেখবো। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো কাজটা কি, লাইট ইজ আ পার্টিকেল কি বলতেছে। In some cases, the examples of light acting as a wave are phenomena that can only occur for waves. In section 3D.2, এই যে পরের যে সেকশনটা যেটার কথা বললাম photoelectric effect এর ব্যাপার, ওখানের মধ্যে কি, we will look in detail at the photoelectric effect. This was first observed in 1887 by Heinrich Hertz, after whom the unit of frequency is named. এই যে ফ্রিকোয়েন্সির ইউনিট কি হার্টজ না? তো এই লোকের নামের রেসপেক্টে কি করা হয়েছে, ওই ইউনিটটা দেওয়া হয়েছে। আচ্ছা, however, it was not until the beginning of the 20th century that an adequate explanation of the phenomenon was made. তো তাহলে সে ফেনোমেননটা দেখছে কিন্তু সে এটাকে এক্সপ্লেইন করতে পারতেছিল না যে এটা এমন কেন হচ্ছে। তো এটার এক্সপ্লেনেশন ফাইনালি দিছে কে? the greatest mind of the modern century, Einstein. Working on the basis of Max Planck's 1901 suggestion that light could exist as quantized packets of energy called photons. তো তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক নামের একজন, সে কি করছে, সে একটা পস্টুলেশন করছে। কেমন জিনিস? সে বলছে যে লাইটের যত মন চায় তত এনার্জি থাকতে পারবে না, আর পারে না। কোয়ান্টাইজড মানে হলো তোমার ফিক্সড কয়টা ভ্যালু। মনে করো যে কি আছে, তোমার কতগুলি কি করা যায়, এরকম পানির বোতল পাওয়া যায় সাপোজ। এখন পানির বোতলগুলির সাইজ হলো তোমার 250 মিলিলিটার। তো তার মানে কি, তোমার প্রত্যেকটা পানির বোতলের মধ্যে কত করে পানি ভরতে পারবা তুমি? 250 মিলিলিটার করে পানি তুমি ফিল আপ করতে পারবা। তো তাহলে তুমি যদি 1 লিটার পানি বানাইতে চাও, তো তাহলে তোমার কয়টা বোতল লাগবে? এরকম 4টা বোতল লাগবে। ঠিক আছে, তো এখানের মধ্যে তার কাজটা কি, সে বলতেছে যে দেয়ার ইজ আ মিনিমাম অ্যামাউন্ট অফ স্টেপ, এটাকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়। ওই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখবো যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট জিনিসটা আসলে কি। এখানের মধ্যে সে কি বলে, প্ল্যাঙ্ক বলে যে প্রত্যেকটা এনার্জি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে এনার্জি, আমরা ফোটন ব্যাপারটা কি পড়ছিলাম মনে আছে আনিসা? ও লেভেলসে থাকতে সময় কিন্তু ফোটন রিলেটেড অল্প ডিসকাশন করছিলাম, বলছিলাম যে ফোটনস আর দ্য এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? তো ফোটন হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারিয়ার,
ঠিক আছে, ভালো কথা। ইয়েস, দে আর দ্য এনার্জি ক্যারিয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, কিন্তু তারা যত ইচ্ছা তত এনার্জি ক্যারি করতে পারে না। তাদের কি আছে? এনার্জি ক্যারি করার একটা সিস্টেম আছে। কেমন সিস্টেম? সিস্টেমটা হলো এরকম যে, মনে করো প্যাকেট গুলা যদি কি হইতো, 1 জুলের প্যাকেট হইতো, তো তার মানে কি তোমার প্রত্যেকটা ফোটন কি করতে পারে? 1 জুল করে করে ওরকম প্যাকেট নিতে পারে। তো ইদার তুমি 1 জুল দিতে পারবা, আর 2 জুল দিতে পারবা, আর 3 জুল দিতে পারবা, আর 4 জুল দিতে পারবা। তোমার ইন বিটুইন, যে মনে করো 2.71 জুল, এরকম কখনো এনার্জি হওয়া পসিবল না। এটা যদি 1 জুলটা প্যাকেটটা হইতো, কিন্তু প্যাকেটটা আসলে কত? প্যাকেটের ভ্যালুটা হলো এইটা, 6.63 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। তাই এটা কত? 6.63 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এইটা হলো the minimum amount of energy that a photon can have. তো তাহলে ফোটনের এনার্জি গুলি কিভাবে করে থাকে জিনিসটা খেয়াল করো। তো প্যাকেটটা হলো এইটা, ঠিক আছে, যে তোমার একটা প্যাকেটে ম্যাক্সিমাম কত এনার্জি থাকতে পারে, বা একটা প্যাকেটে কতটুকু এনার্জি থাকবে আনিসা? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তো ইদার তোমার কোনো এনার্জি নাই, or তোমার এনার্জি আছে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, or তুমি যদি 2 প্যাকেট নাও, তো তাহলে তোমার এনার্জি কত হবে আনিসা? 2 ইন্টু এইটা। তুমি যদি 3টা প্যাকেট নাও, তো তাহলে কি হবে? 3 ইন্টু এইটা। তুমি যদি 4টা প্যাকেট নাও, তো তাহলে 4 ইন্টু এইটা। তুমি যদি 5টা প্যাকেট নাও, তো তাহলে এইটা। কিন্তু তোমার কখনো প্যাকেটের হাফ বা প্যাকেটের কোনো ফ্র্যাকশন তুমি পাবা না। তোমার প্যাকেট গুলা কি ইন্টিজার হইতে হবে। ইদার কোনো প্যাকেটই নাই, আর একটা প্যাকেট, আর 2টা প্যাকেট, আর 3টা প্যাকেট, আর যত ট্রিলিয়নস আর গ্যাজিলিয়নস অফ প্যাকেট তুমি নাও, তোমার প্যাকেটের কি হইতে পারবে না? কোনো ফ্র্যাকশন হইতে পারবে না। বুঝতে পারতেছো কি বললাম? তো এই ফ্র্যাকশন যে হইতে পারে না, এই জিনিসটাকে বলা হয় কি? ডিসক্রিট বা কোয়ান্টাইজ। মনে আছে আমাদের কয়েকটা কোয়েশ্চেন আসতো প্রভা, যে তোমার একটা সার্টেন টাইপ অফ ডেটা দেওয়া আছে, তো এরপর জিজ্ঞাসা করতো এই ডেটাটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করার জন্য কেমন গ্রাফ আঁকবো, একটা বার চার্ট আঁকবো নাকি একটা লাইন গ্রাফ ড্র করব। তো তখন মনে আছে আমরা বার চার্ট কখন কখন ড্র করতাম? যখন আমাদের ডেটা গুলি কি ছিল? ডিসক্রিট ডেটা ছিল, নাকি প্রভা? তো তাহলে এই যে ডিসক্রিট ভ্যালু গুলা কি অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টিজার ভ্যালু গুলা, যেগুলা কি আমাদের ডেসিমালে কোনো কিছু হয় না। ওকে, তো তাহলে তোমার এনার্জি গুলা কি হবে? ইদার কোনো প্যাকেট নাই, আর একটা প্যাকেট, 2টা প্যাকেট, 3টা প্যাকেট, 4টা প্যাকেট, আর যতগুলি প্যাকেটে তুমি নাও না কেন, বাট তোমার কি থাকবে? ইভেনচুয়ালি the number of packets must be an integer. অলরাইট। আর একটা প্যাকেটের মধ্যে যতটুকু এনার্জি, ওই এনার্জিটাকে আমরা কি বলতেছি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওই ব্যাপারটা আমাদের আসবে একটু পরে, ফোটনের এনার্জি নিয়ে যখন পড়বো, যে মিনিমাম পসিবল স্টেপ ইন এনার্জি, ওইটাকেই বলা হয় কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এখন এখানে সে কি বলতেছে খেয়াল করো। এখানে বলতেছে আইনস্টাইন প্রডিউসড আ পেপার কল্ড ইন ইংলিশ কনসার্নিং আ heuristic point of view towards the emission and transformation of light. তো কেমন ব্যাপার? Einstein wrote 4 important papers in 1905, including one on the relativity and one regarding E is equal to mc square. কিন্তু অনেকজন এই ব্যাপারটা জানে না। অনেকজনই ভাবে যে আইনস্টাইন মনে হয় E is equal to mc square এর জন্য নোবেল প্রাইজ জিতছে, কিন্তু আইনস্টাইন আসলে কিসের জন্য নোবেল প্রাইজ জিতছে জানো? এই যে হেনরিক হার্টজ, সে তো ফটো ইলেকট্রিক ইফেক্ট অবজার্ভ করছে, কিন্তু সে কিন্তু এটার এক্সপ্লেনেশন দিতে পারে নাই। কিন্তু কি বলে, আইনস্টাইন এটার এক্সপ্লেনেশন দিতে পেরে সে নোবেল প্রাইজটা জিতছে। তো ওই জিনিসটা এখানের মধ্যে লেখা আছে। তো কি বলতেছে দেখো, বাট ইট ওয়াজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য photoelectric effect for which he was awarded the 1921 Nobel Prize in Physics. Crucially, the photoelectric effect cannot be explained by wave theory of light. তো তার মানে ওয়েভ প্রপার্টি অফ লাইট দিয়ে কি করা যায় না? photoelectric ইফেক্টটাকে এক্সপ্লেইন করা যায় না। সো তাহলে লাইট ইজ নট বিহেভিং অ্যাজ আ ওয়েভ ইন দ্যাট কেস। সো তাহলে লাইট তখন কি হিসেবে বিহেভ করতেছে?
প্রভা, the light is behaving as a particle when photoelectric effect is occurring. বুঝতে পারছো? তো এখন ফটোইলেকট্রিক ইফেক্টের সময় ওয়েভ থিওরি দিয়ে কেন এক্সপ্লেন করা যায় না, এই একটা মুখস্থ কোয়েশ্চেন হাজার হাজার বার কোয়েশ্চেন পেপারে পাবা। তো এরকম তোমাদের ইউনিট 2 তে কয়েকটা এরকম মুখস্থ কোয়েশ্চেন আসে, বুঝছো? এই মুখস্থ কোয়েশ্চেন গুলোর একটা আমি তোমাদেরকে পিডিএফ দিব, যে কোয়েশ্চেন প্লাস মার্কস স্কিমের পয়েন্টস গুলি লিস্ট ডাউন করা আছে। ওগুলি ডাইরেক্ট মুখস্থ করবা না, হয়ে যাবে ইভেন্চুয়ালি মুখস্থ, ইয়েস, বাট কি করতে হবে, ফার্স্টে কোয়েশ্চেন গুলি বুঝে সিচুয়েশন বুঝে বুঝে অ্যানসার গুলি ইউজ করতে পারতে হবে, বুঝছো? জাস্ট গাধার মতো ডাইরেক্ট মুখস্থ করলে পরে মার্কস গুলি হারাবা। এই ব্যাপারগুলি একটু খেয়াল রাখা লাগবে, এগুলি নিয়ে আমরা কথা বলবো সামনে যখন ওই পিডিএফটা দিব। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে। However, the idea that light travels as particles or photons whose energy is proportional to frequency, it would have to consider as a wave fits কি বলে fits all the observations exactly, যে এক্সপ্লেনেশন গুলো এটা আমরা এর মধ্যে দেখবো, কি বলে নেক্সট টপিকটার মধ্যে ফটোইলেকট্রিক ইফেক্টের মধ্যে ডিটেইলসে দেখবো। এইখানের জন্য বলতেছে যে আইনস্টাইন যে এক্সপ্লেনেশন দিছো, এক্সপ্লেনেশনের মধ্যে সবকিছু এরকম খাপে খাপে মিলে গেছে, এমন টাইপের কথা। তো এখন এখানের মধ্যে ফোটনের এনার্জিটা কি করে, ফ্রিকোয়েন্সি অফ দা ওয়েভের উপরে ডিপেন্ড করে। তো এখন এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তো এখন প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করতে হয় শৈলী, প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না? হ্যাঁ, ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট ইজ কল্ড হোয়াট, দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা এতক্ষণ ধরে কি বলে আসছে, যে দ্য প্যাকেট অফ এনার্জি, যে একটা সিঙ্গেল প্যাকেটে কতটুকু এনার্জি থাকে ওইটাই কি আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা। তো এখানে আমাদের কি বলতেছে দেখো, ফর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন the light of the photon can be calculated by multiplying the frequency by Planck's constant. Okay, this constant has an extremely small value because it represents the fundamental minimum possible step in energy. এই যে গ্রিন কালার দিয়ে যেই জায়গাটা মার্ক করা আছে, বুঝতে পারছো যে দিস ইজ দ্য মিনিমাম স্টেপ, যে এত এত করে করে বাড়তে হবে, ঠিক আছে? তোমার কখনো কি হইতে পারবে না 0 জুল থেকে সেকেন্ড স্টেপটা কত, এইটা, এর পরের স্টেপটা হলো এইটারই ডাবল, এর পরের স্টেপটা হলো এইটারই 3 টাইমস, এরকম। তো তাহলে মিনিমাম পসিবল স্টেপটা কত, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের সমান। তোমার কখনো কিন্তু এরকম ভ্যালু যে 0.75 টা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কিন্তু হবে না, বুঝছো? আমাদের ইন্টিজার মাল্টিপল অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট থাকে অলওয়েজ। সো এর জন্য এই জিনিসটাকে বলা হয়েছে কি কোয়ান্টাইজ অর discrete value, যে কি বলতেছে SI unit H equal to 6.63 times 10 to the power minus 34 joule second। তোমরা কি কেউ স্ট্রেঞ্জার থিংস দেখছো টিভি সিরিজ? ওইটার মধ্যে লাস্ট সিজনের লাস্ট এপিসোডে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের জন্যই না বসে থাকে ওরা পাসওয়ার্ডটা। তো এখানের মধ্যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের কিন্তু আরো কন্টিনিউয়েশন আছে, এখানে জাস্ট আমরা এতটুকু পর্যন্ত জানি আর কি, বুঝছো? ওটা এক্সাক্ট ভ্যালুটা আরো লম্বা। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, if we work on very small scales photons cannot have energy values that differ by less than the Planck's constant। তো তার মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের থেকে ছোট কোনো ইনক্রিমেন্ট বা ছোট কোনো চেঞ্জ পসিবল না এনার্জিতে। this means that there are some energy values that are impossible in our universe। এই যে মনে করো 0.1 টা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর 0.2 টা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইসব এনার্জি আসলে কি ফরবিডেন, এইসব এনার্জি এক্সিস্ট করতে পারবে না ইউনিভার্সে। তো সাচ আ সিস্টেম অফ মিনিমাম সাইজ স্টেপস, এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন। তো এর জন্য আমাদের একটা কথা বলা হয় কি, যে এনার্জি ইজ কোয়ান্টাইজড, যে এনার্জি যত মন চায় তত আমাদের ভ্যালু হইতে পারে না, এনার্জির ভ্যালুটা কি থাকে, কোয়ান্টাইজড থাকে, মানে ফিক্সড থাকে। ওকে, তো এখানের জন্য আমাদের একটা ছোট ক্যালকুলেশন দেখাইছে, কেমন জিনিস। ক্যালকুলেট দ্য এনার্জি অফ আ ফোটন অফ ইয়েলো লাইট দ্যাট হ্যাজ আ ওয়েভলেন্থ অফ এত। তো ওয়েভলেন্থ জানি, তো তাহলে এটার আমরা করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না, যে v is equal to f lambda,
যেহেতু এটা লাইট, তো তার মানে তার স্পিড কত আনিসা? স্পিড অফ লাইটের সমান। তো তাহলে ভেলোসিটি হলো স্পিড অফ লাইটের সমান, আর ওয়েভলেন্থ হলো 550 ন্যানোমিটার। তো তাহলে এখানে থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। তো তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, মানে স্পিড অফ লাইট ডিভাইডেড বাই ওয়েভলেন্থ। তো তাহলে এখানে থেকে আমরা ফ্রিকোয়েন্সি পাইলাম, আর ফ্রিকোয়েন্সির সাথে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব এরিক? ফ্রিকোয়েন্সি ইনটু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট করলে উই গেট দা এনার্জি, নাকি? এই যে E ইজ ইকুয়াল টু hf, যে ফর্মুলাটা আমাদের, বুঝতে পারছো? তো এরকম সেম ওয়েতে তোমাকে এনার্জি দিয়ে দিতে পারে, তো এই এনার্জির করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত হবে ওটা বের করতে বলতে পারে। সো তাহলে একই কাজ, E ইজ ইকুয়াল টু hf। তো এখন আমাদের ফ্রিকোয়েন্সি বের করা লাগবে। তো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট? এনার্জি ডিভাইডেড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো তাহলে এই যে এনার্জি ডিভাইডেড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট করে যা আসে ওই জিনিসটা এখানে আমাদের দিল, বুঝতে পারছো? এটা হলো ব্যাপার। ওকে, নাও ইলেকট্রনস আর পার্টিকেলস। তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে ইলেকট্রন তো নরমালি পার্টিকেল হিসেবে বিহেভ করে, যেটা কি ইলেকট্রনের আয়নাইজেশনের ব্যাপার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। কেমন জিনিস দেখো, experiments that produce ions can demonstrate electrons behaving as particles because a fixed lump of mass and charge is being removed from an atom in order to change the atom into an ion. তো কোন একটা অ্যাটম মানে কি আনচার্জড একটা পার্টিকেল। তো একটা আনচার্জড পার্টিকেলকে চার্জড আপ করার জন্য কি দরকার? আয়নাইজেশন করা দরকার। তো আয়নাইজেশনের সময় কি হয়? ইদার ইলেকট্রন অ্যাবসর্ব করে অর ইলেকট্রন লুজ করে, নাকি প্রভা? আয়নাইজেশনের সময় কি করবে? ইদার ইলেকট্রন অ্যাবসর্ব করবে, যে গেইন করবে, অর ইলেকট্রন লুজ করবে। তো ইলেকট্রন গেইন করুক বা লুজ করুক, ওই সময় কি হচ্ছে দেখো তো, একটা সার্টেন ম্যাস এন্ড একটা সার্টেন চার্জ গেইন করতেছে, লুজ করতেছে না? তো তার মানে যেই জিনিসের একটা ম্যাস আছে সে কি, সে একটা পার্টিকেল হিসেবে বিহেভ করবে, এমন টাইপের কাজ। এখানে মধ্যে বলতেছে কি, the charge to mass ratio is a unique identifying property for particles. এটা যারা যারা নাকি এএসএ কেমিস্ট্রি পড়তেছো, তোমরা ম্যাস স্পেকট্রোমিটার পড়ছো না? ম্যাস স্পেকট্রোমিটারের মধ্যে তো এই ম্যাস বাই চার্জ রেশিও, চার্জ বাই ম্যাস রেশিও এরকম একটা জিনিস পাইছো, যেটা দিয়ে কি ওই যে আমাদের কতগুলো এরকম পিক আসে, যে পিক গুলা দেখে, অ্যাবান্ডেন্স গুলা দেখে কেমিক্যাল ফর্মুলা বের করা যায়, বা কোন কোন এলিমেন্টস প্রেজেন্ট আছে ওইসব জিনিসগুলো বের করা যায়, রাইট? তো এই ম্যাস স্পেকট্রোমিটার আসলে কিভাবে কাজ করে, অ্যাকচুয়াল ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, ওটা আমরা A2 ফিজিক্সে পড়বো, ইউনিট 4 এ ম্যাগনেটিক ফিল্ডে। ওটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, ওটা বড় হইলে শিখবো, সমস্যা নাই। তো এখনের জন্য এখানে কাজটা কি, and was first demonstrated for the electron by J.J. Thomson in 1897. রবার্ট মিলিকান নামের একজন এই এক্সপেরিমেন্টটা করছে 1913 এক্সপেরিমেন্টটা করে, দেন took this one step further to find the electron charge, যে ইলেকট্রনের চার্জের ভ্যালু কত এটাও সে বের করছে। এইটা আমরা A2 তে পড়বো। The fact that electrons hold a fixed amount of charge and a fixed amount of mass indicates they are localized particles. তো ইলেকট্রনের চার্জ কত? -1.6 times 10 to the power -19 coulomb, right? তো তাহলে this is the charge of an electron and this is the minimum possible charge. যে আমাদের এনার্জি যেরকম কোয়ান্টাইজড, চার্জও এরকম কোয়ান্টাইজড, যে চার্জ তোমার কি হইতে পারে, ইদার 0 or plus or minus 1.6 into 10 to the power -19, plus or minus 2 into 8, plus or minus 3 into 8, plus or minus 4 into 8। তো তার মানে কি, তোমার চার্জ কখনো এরকম হইতে পারবে না যে 1.5 টাইমস 1.6 into 10 to the power -19, এরকম কখনো পসিবল না, বুঝছো? চার্জও আমাদের কি, চার্জটাও আমাদের এরকম কোয়ান্টাইজড। তো এই জিনিসগুলা জাস্ট বললেই হবে না, এই জিনিসগুলো তারা কি করছে, এক্সপেরিমেন্টালি প্রুফ করছে, যে তারা অনেক অনেক ওয়েতে পার্টিকেলদেরকে চার্জ আপ করে দেখছে, কিন্তু চার্জ আপ করার পরেও তারা দেখতেছে কি, কখনো ইন্টিজার মাল্টিপল অফ 1.6 into 10 to the power -19 বাদে অন্য কোন চার্জ এক্সিস্ট করে না। তো তখন তারা কি বুঝছে, দিস ইজ দ্য
কোয়ান্টাইজড ভ্যালু, যে এই ভ্যালুটা ফিক্সড, তো এই ভ্যালুটার ইন্টিজার মাল্টিপল প্লাস মাইনাস যেটা হোক ওইভাবে করে আমাদের কি চার্জের ভ্যালু এক্সিস্ট করে। তো তুমি যে কোনো একটা চার্জের ভ্যালু বলো, ওই চার্জের ভ্যালুকে কি করা যাবে 1.6 টাইমস 10 টু দি পাওয়ার -19 দিয়ে ডিভাইড দেওয়া যাবে। যদি ডিভাইড দেওয়া না যায় মানে কি, যদি একটা ডেসিমালে ভ্যালু আসে তো তার মানে কি দ্যাট চার্জ ইজ নট allowable or permittable in the universe, ওইরকম টাইপের চার্জ কি করতে পারবে না, এক্সিস্ট করতে পারবে না। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলি আমরা A2 তে আরো ডিটেইলসে শিখবো। ওই জিনিসটা নিয়ে আমাদের এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট উই নো দ্যাট ইলেকট্রন কি পার্টিকেল হিসেবে বিহেভ করে। এটা গেল। এখন ইলেকট্রনের কি আছে, ওয়েভ প্রপার্টিও আছে। কেমন টাইপের ব্যাপার? if electrons are made to travel at very high speeds, তারা কখন কি করে, they will pass through gaps and produce a diffraction pattern. They also interact with double slit apparatus to produce the interference pattern when waves pass through. তো তাহলে ওয়েভ ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেরকম টাইপের প্যাটার্ন শো করে, ইলেকট্রনও সেম টাইপের প্যাটার্ন শো করতেছে। তো তাহলে ইলেকট্রন এখানে তাহলে কিভাবে বিহেভ করতেছে, ওয়েভ যেমন প্যাটার্ন দেখায়, ইলেকট্রনের যদি সেম প্যাটার্ন দেখাইতে হয় তো তার মানে হোয়াট নিডস টু হ্যাপেন ওভার দেয়ার, দ্য ইলেকট্রন মাস্ট বিহেভ অ্যাজ আ ওয়েভ। ইলেকট্রন যদি ওয়েভ হিসেবে বিহেভ না করে তো তাহলে কি হবে না, ওরকম টাইপের প্যাটার্ন তো পাওয়া পসিবল না। তো তাহলে এই যে ডিফ্রাকশন এন্ড ইন্টারফিয়ারেন্স আর নট এক্সপেক্টেড বাই ক্লাসিক্যাল পার্টিকলস as they should simply travel straight through the slits. কিন্তু observation of this experiment results proves that the electrons can behave as waves. তো তার মানে ইলেকট্রনও কি করতে পারে, ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে। লাইট যেরকম পার্টিকেল হিসেবে বিহেভ করাটা আমাদের অ্যাবসার্ড একটা ব্যাপার ছিল, ইলেকট্রনও ওয়েভ হিসেবে বিহেভ করে অ্যাবসার্ড একটা জিনিস, কিন্তু তারা অ্যাকচুয়ালি এটা করে, এটা এক্সপেরিমেন্টালি কি করা হয়েছে, প্রুফ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা যে ডিসকাশনের মধ্যে ছিলাম, কি জিনিস, যে ইলেকট্রনও মাঝে মাঝে ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে, লাইটও এরকম মাঝে মাঝে পার্টিকেল হিসেবে বিহেভ করে। তো তাহলে ওয়েভস অর পার্টিকেলস এরকম একটা কোশ্চেন আসে আমাদের। তো তাহলে the experimental observations highlighted in this section have suggested that both electrons and electromagnetic radiation seem to contradict our explanations of them. Physicists have good theoretical descriptions of the wave and particle natures for electrons and also for electromagnetic radiation. However, we do not have a complete and perfect single theory that explains both correctly for either the electron or the electromagnetic wave. তো এই জিনিসটাকে, যে জিনিসটা কি করতে পারে, কমপ্লিটলি দুইটা ফেনোমেননকে এক্সপ্লেন করতে পারে, এটাকে বলা হয় একটা ইউনিফাইড থিওরি। তো ফিজিক্সে এখন পর্যন্ত এই ইউনিফাইড থিওরিটা কেউ দিতে পারে নাই। তো তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই রিলেটেড কোনো কাজ করো, তো তাহলে ইট উইল বি এক্সপেক্টেড যে তোমরা কেউ এরকম ইউনিফাইড থিওরি কোনো একটা কিছু এক্সপ্লেনেশন দিতে পারবা, যে হাউ ইলেকট্রন ক্যান এট আ টাইম কি করে ওয়েভ হিসেবে এন্ড পার্টিকেল হিসেবে বিহেভ করতে পারে, এরকম টাইপের এক্সপ্লেনেশন এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। সো দেখি তোমাদের মধ্যে থেকে কেউ পারে নাই ফিউচারে। তো এর জন্য এই যে কি করতেছে, পার্টিকেলস এন্ড ওয়েভ দুইটা হিসেবে বিহেভ করে। সো ওয়েভ থেকে ওয়াভ এন্ড পার্টিকেল থেকে ইকেল। তো এই জিনিসটা নিয়ে জিনিসগুলোকে কি বলা হয়, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে, বা লাইট ইজ আ ওয়েভিকেল, ইলেকট্রন ইজ আ ওয়েভিকেল। মানে কি, লাইট একটা পার্টিকেল প্লাস একটা ওয়েভ, ইলেকট্রনও একটা ওয়েভ প্লাস একটা পার্টিকেল, এরকম। ঠিক আছে? নাও এখানের মধ্যে একটা ব্যাপার আসে, যে কি জিনিস, ইলেকট্রনের যে একটা কথা বলা হয়েছে, যে ইলেকট্রন কি করে, ডিফ্রাকশন প্যাটার্ন শো করে। তো এখন ডিফ্রাকশন শো করার জন্য ইলেকট্রনের কি আছে, ইলেকট্রন যদি ওয়েভ হিসেবে বিহেভ করে তার মানে কি আনিসা, ইলেকট্রনের একটা ওয়েভলেন্থ আছে, তাই তো? তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থটা কত, এই জিনিসটা একটা ফ্রেঞ্চ ফিজিসিস্ট আছে যে এই জিনিসটা এক্সপ্লেন করছে, ডি ব্রগলি। ঠিক আছে? ডি ব্রগলি নামের একজন মানুষ, সে একটা ফর্মুলা ডেরাইভ করছে, যেটা কি
পার্টিকেলদের যে একটা ওয়েভলেন্থ থাকে, তো ওই ওয়েভলেন্থটা ক্যালকুলেট করতে পারে। তো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ, বুঝছো? তো ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলাটা কি? ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোমেন্টাম অফ দা পার্টিকেল। তো এখন এখানের মধ্যে দেখো তো, ওয়েভলেন্থ কার থাকে? একটা ওয়েভের, নাকি প্রভাব? আর একটা ম্যাস কার থাকে? একটা পার্টিকেলের, রাইট? সো তাহলে এই জিনিসটা, এই ফর্মুলাটা কি করে? ওয়েভ এন্ড পার্টিকেল নেচার দুটাকে একসাথে কম্বাইন করে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। সো এই ল্যামডাটাকে স্পেসিফিক্যালি কি বলা হয়? এই ল্যামডাটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ, বুঝছো? সো এটা কোন একটা পার্টিকেল যদি ওয়েভ হিসেবে বিহেভ করে, তো তাহলে তার ওয়েভলেন্থের ভ্যালুটা কত, এটা কি করা যায়? এই ফর্মুলা দিয়ে বের করা যায়, বুঝতে পারছো? তো এই ফর্মুলাটা একটু নোট ডাউন করে রাখো, যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট? ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। ওকে, ডি ব্রগলি ওয়েভলেন্থটা হলো এইচ বাই এম ভি। তো এই ফর্মুলাটা সব একটু নোট ডাউন করে রাখো, এটা আমাদের ক্যালকুলেশনে কাজে আসবে সামনে। ওকে, তো তাহলে তোমাদের নেক্সট ক্লাসে, হ্যাঁ, তোমাদের এই টিউসডের ক্লাসে আমরা ইউনিট 1 রিলেটেড তোমাদের আর যে প্রবলেম আছে, ইউনিট 1 এর মক তো এই ফ্রাইডেতে নিব। মকটা পিছায় নিচ্ছি বিকজ তোমাদের মার্কস এর অবস্থা দেখলাম তেমন বেশি সুবিধার না। তো তার মানে তোমাদের টিউসডেতে আমি ইউনিট 1 এর একটা প্রবলেম সলভিং ক্লাস দিব, যে তোমাদের যে কোনো প্রবলেম, কনসেপ্ট রিলেটেড বলো, বুক রিলেটেড থেকে বলো, যে কোশ্চেন পেপার রিলেটেড যে কোনো এরকম প্রবলেম তোমাদের কোশ্চেন করতে পারবা টিউসডের ক্লাসে। এন্ড থার্সডেতে তোমাদের যে 2B এর যে টেস্টটা নেওয়া হয়েছে না, এই 2B এর ওই টেস্টটার সলিউশন নিব থার্সডেতে, ঠিক আছে প্রভা? সো তোমাদের 27th লিখে রাখো এখানে, টিউসডের ক্লাসে ইউনিট 1 মিসেলেনিয়াস প্রবলেম সলভিং, যার যে প্রবলেম আছে ইউনিট 1 রিলেটেড ওগুলো নিয়ে বলবা। থার্সডের ক্লাসে we will have solution of কবে নিছিলাম এটা? 12 তারিখ না, 12th August টেস্ট। ফ্রাইডেতে তোমাদের ইউনিট 1 এর মক। ওকে, ফ্রাইডেতে হলো তোমাদের ইউনিট 1 এর মক। অলরাইট, তো এর জন্য আমাদের এই উইকে যে লেকচারস গুলি মিস যাচ্ছে, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড, ফ্রাইডেতে 7:15 থেকে 7:15 or 7:10। ইউনিট 2 বুকলেট তোমাদেরটা প্রিন্ট হয়ে গেছে অলমোস্ট, এই উইকের শেষে বা নেক্সট উইকে পেয়ে যাবা, বুঝছো? সামনের মাস থেকে ওটা সলভ করা শুরু করবো আমরা। ওকে, আচ্ছা। তো তাহলে আমাদের এই ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড তোমাদেরকে লেকচার ভিডিও আমি 2টা দিয়ে রাখতেছি, তো তাহলে যেন তোমরা দেখে রাখতে পারো। ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড এই ডিসকাশন গুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে ওদের ভিডিওস গুলি নেক্সট সানডের আগে দেখে রাখবা, তো ওই সামনের সানডেতে আমরা ওই ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড ওই ডিসকাশন করব। সো তারাও তোমাদেরকে ভিডিও গুলো দিয়ে রাখে। ওকে, তো তোমাদের গ্রুপের মধ্যে ভিডিওস গুলি দিয়ে রাখছি। এই ভিডিওস গুলি দেখার এনাফ অ্যামাউন্ট অফ টাইম আছে, 1 উইক টাইম। বাট মাঝে দিয়ে মক আছে, ইয়াস, তো মক রিলেটেড ওরকম প্রিপারেশন নেওয়া লাগবে। বাট সাইমালটেনিয়াসলি আমাদের ইউনিট 2 এর লেকচারস গুলো কভার করতে পারতে হবে, যে আমাদের অগাস্টের শেষ চলে আসতেছে। সো আমরা
সেপ্টেম্বরের ওরকম ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে ইনশাআল্লাহ উই উইল বি ডান উইথ ইউনিট 2 সিলেবাস অ্যাজ ওয়েল। বুঝছো? আর সিলেবাস অ্যাকচুয়ালি শেষ করলে হবে না, আমি শেষ করলে হবে না, তোমাদের ওরকম শেষ করা লাগবে। ওকে, আদিব কই? আদিব কি ক্লাসে নাই? এ ভিডিও দিয়ে দিছে দেখা বলে যে মাঝে ক্লাস নেই নাকি। ওকে, সো তাহলে আজকের ক্লাসে আমরা যা যা জিনিসগুলো ডিসকাস করলাম এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? রাফিন, এরিক, নাফিস? ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে দ্যাটস ভেরি গুড। সো তোমাদের টিউসডে ক্লাসের জন্য যে ইউনিট 1 রিলেটেড যে কোনো রকমের প্রবলেম, সো দ্যাট তোমাদের এই ফ্রাইডে টেস্টে যেন মার্কস লাস্ট টেস্টের মতো কম না আসে, ঠিক আছে? এরকম ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগবে। দেন থার্সডে ক্লাসে ওই যে লাস্ট যে টেস্টটা নেওয়া হয়েছে ওটার সলিউশন করাবো ডিটেলসে। এন্ড ফ্রাইডেতে তো ইউনিট 1 এর মক। দেন সানডেতে এই যে যে ভিডিওস গুলো দিছে ভিডিওগুলো নিয়ে ডিসকাস করব, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সুন্দর মতো এক্সপ্লেইন করা আছে, ম্যাথস সহ সার্কিট সহ। তো এটা এই ভিডিওস গুলি খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। So তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ।